আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। রাষ্ট্রপতি অনেক কিছু চেপে গেছেন, জাতি অবুঝ নয় বলছেন জামাতে আমির। জানাবো অন্তর্বর্তী আমলে বিএনপি কেন রাষ্ট্রপতিকে রক্ষায় অনড় ছিল এবং সর্বশেষ জানাবো নিজেকে সরিয়ে দেওয়ার খবরে যা জানালেন গভর্নর ডক্টর আহসান। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। রাষ্ট্রপতি অনেক কিছু চেপে গেছেন, জাতি অবুঝ নয় বলছেন জামাতে আমির। সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং ২০২৪ সালের ৫ই আগস্টের ঘটনার প্রভাব নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ড শফিকুর রহমান। তার বক্তব্য, রাষ্ট্রপতি তার সাক্ষাৎকারে অনেক কিছু চেপে গেছেন। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, জাতি অবুঝ নেয় বলেও মন্তব্য করেছেন আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান তার ফেসবুক পেজে লিখেছেন, ৫ই আগস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছু চেপে গিয়েছেন। পতিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে উনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন, তার বর্তমান বক্তব্যে তিনি তা অস্বীকার করেননি। আর এখন তা বলছেন, সেটি তার কিছুই তিনি বলেননি। কোটি কোটি মানুষও যা শুনল এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন, তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি? জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এরকম আচরণ অগ্রহণযোগ্য। উল্লেখ্য, সম্প্রতি চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি। শিরোনামে একটি জাতীয় দৈনিকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেখানে সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে তিনি কথা বলেন। এছাড়া তাকে অন্তর্বর্তী সরকারের গৃহবন্দী করে রেখেছিলেন বলে তিনি মন্তব্য করেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। অন্তর্বর্তী আমলে বিএনপি কেন রাষ্ট্রপতিকে রক্ষায় অনড় ছিল? বাংলাদেশে ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর যখন প্রশাসন থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত পরিবর্তন হয়েছে, তখন আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন কিভাবে তার পদে টিকে থাকলেন, সেটি অনেকের কাছে কৌতূহলের বিষয়। ওই সময়ে দেশের তখনকার প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হয়েছিল এবং সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী অজ্ঞাত অবস্থানে থেকেই পরে পদত্যাগ করেছিলেন বলে সংবাদ মাধ্যমে খবর এসেছিল। অন্তর্বর্তী সরকারের আমলে কমপক্ষে ২ দফায় রাষ্ট্রপতির অপসারণ কিংবা পদত্যাগের দাবিতে বঙ্গভবন ঘিরাও কিংবা বড় ধরনের চাপ তৈরি করা হলেও মোহাম্মদ শাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনেই। তিনি গত ১২ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের পর ১৭ই ফেব্রুয়ারি নতুন নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীকে শপথ পড়িয়েছেন। মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেই তার যাওয়ার রহস্য উন্মোচন করেছেন। তিনি সেখানে বলেছেন, আমার দুঃসময়ে বিএনপির সহযোগিতা শতভাগ ছিল। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের ভেতর থেকেও তাকে অপসারণের চেষ্টার অভিযোগ করে তিনি বলেন, বিএনপি জোট ও সশস্ত্র বাহিনী তখন তাকে আশ্বস্ত করেছে ও সমর্থন জুগিয়েছে। রাষ্ট্রপতি ওই সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিরুদ্ধে রাষ্ট্রপতি প্রেস উইং বন্ধ করে দেওয়ার অভিযোগ এনেছেন। একই সঙ্গে বিদেশ সফরের পর নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতিকে সফর বা চুক্তির বিষয়ে অবহিত না করার অভিযোগ করেছেন বিদায়ী প্রধান উপদেষ্টার বিরুদ্ধে। তিনি ক্ষোভ প্রকাশ করেছেন, বিদেশে বাংলাদেশের মিশনগুলো থেকে তাকে অবহিত না করেই রাষ্ট্রপতির ছবি নামানো বিয়েও। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের এসব বক্তব্যের বিষয়ে সাবেক প্রধান উপদেষ্টা তৎকালীন প্রেস উইংয়ের সদস্যদের সাথে যোগাযোগ করা হলে নাম প্রকাশ অনিচ্ছুক একজন সাবেক সদস্য বলেছেন যে এ বিষয়ে কারা কোনো মন্তব্য করতে চান না। বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২০২৩ সালের ২৪শে এপ্রিলে শপথ নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এর আগে তখনকার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ওই বছরের ১৩ই ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তিনি। রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। এখন প্রশ্ন হল, বিএনপি কেন অন্তর্বর্তী সরকারের ওই সময়কালে রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিনের জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন, কিংবা কেন রাষ্ট্রপতি পদে তাকে বহাল রাখতে অনড় ছিল? কেন অনড় ছিল বিএনপি? রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণের দাবি যখন উঠছিল, তখন বিএনপির সিনিয়র নেতারা রাষ্ট্রপতির অপসারণের বিরোধিতার কথা বলেছিলেন প্রকাশ্যেই। তখন তারা এর পক্ষে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে, সাংবিধানিক সংকট হতে পারে কিংবা নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে, এমন কিছু যেন না হয় সেই যুক্তি তুলে ধরেছিলেন। কিন্তু এখন আর বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করতে রাজি নন দলটির সিনিয়র নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এ নিয়ে কী আলোচনা হয়েছে সেটি তার জানা নেই।
অন্তর্বর্তী সরকারের সময়ে দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা স্থায়ী কমিটির আরেকজন সদস্য নাম প্রকাশ না করার অনুরোধ করে বলেছেন, রাষ্ট্রপতি ইস্যুতে তাদের অবস্থান ছিল এমন যে যাতে করে এটিকে কেন্দ্র করে দেশের স্থিতিশীলতায় কোনো সংকট না হয়, যার সার্বিক রাজনৈতিক পরিস্থিতিকে আরও বিপন্ন করে তুলতে পারত। তার মতে বিএনপি তখন সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখা ও দ্রুত নির্বাচন আদায়ের নীতি নিয়েছিল। তারা মনে করেছেন, শেখ হাসিনার পতনের পর যখন সব সংবিধান অনুসরণ করেই হচ্ছিল, তখন অসাংবিধানিক পন্থায় রাষ্ট্রপতিকে স্মরণ হলে সেটি পরিস্থিতি আরও অবনতি ঘটাত। রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলছেন, শেখ হাসিনার পতনের পর শুরু থেকে বিএনপি নির্বাচন চেয়ে আসছিল এবং নির্বাচন ঝুঁকিতে পড়বে এমন কিছুতেই দলটি সায় দিতে রাজি ছিল না। রাষ্ট্রপতিকে কেন্দ্র করে নির্বাচন অনিশ্চিত হোক সেটি তারা চায়নি, কারণ তারা জানত যে যত দ্রুত নির্বাচন হবে তত তারা ভালো করবে। এজন্য রাষ্ট্রপতিকে অপসারণের বিপক্ষে তারা অবস্থান নিয়েছিল বলে আমার মনে হয়, বিবিসি বাংলাকে বলেছেন তিনি। বিএনপি নেতারা তখন যা বলেছিলেন, ঢাকায় 22 অক্টোবর রাষ্ট্রপতির পদত্যাগের দাবিকে বঙ্গভবন ঘেরাওয়ের পর 23 অক্টোবর প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে বিএনপির 3 জন সিনিয়র নেতা রাষ্ট্রপতি বিষয়ে আলোচনা করেন। সেখান থেকে বেরিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেছিলেন, দেশে যাতে নতুন করে সাংবিধানিক সংকট সৃষ্টি না হয় সেজন্য তারা অন্তর্বর্তী সরকারকে খেয়াল রাখতে বলেছেন। ওই দিনেই বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছিলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হলে সাংবিধানিক সংকট তৈরি হবে এবং এতে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হবে। তাই এই মুহূর্তে রাষ্ট্রপতির অপসারণ চায় না বিএনপি। তিনি তখন আরও বলেছিলেন, এই পদটা একটা সাংবিধানিক পদ, একটা প্রতিষ্ঠান, সর্বোচ্চ সাংবিধানিক পদ। এই পদে হঠাৎ করে পদত্যাগের মাধ্যমে শূন্যতা সৃষ্টি হলে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে, রাষ্ট্রীয় সংকটের সৃষ্টি হবে। অপসার বা পদত্যাগের দাবি তখন উঠেছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আন্দোলনকারীদের দিক থেকে রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরিয়ে দেওয়ার দাবি উঠতে থাকে। যদিও তার কাছে শপথ নিয়েছিল অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীনে অন্তর্বর্তী সরকার। মিস্টার ইউনুস শপথ নেওয়ার পর আর কখনো বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেননি। এমনকি সরকার প্রধানের বিদেশ সফর থেকে এসে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে সফরের বিস্তারিত জানানো কিংবা কোনো চুক্তি হলে তা রাষ্ট্রপতিকে অবহিত করার যে রাষ্ট্রাচারের চর্চা ছিল সেটিও তিনি মানেননি। অন্তর্বর্তী সরকারের গঠিত 2 মাসেরও বেশি সময় পর 19 অক্টোবর ঢাকায় দৈনিক মানবজমিন পত্রিকায় রাষ্ট্রপতির একটি সাক্ষাৎকার প্রকাশ হয়। এতে তিনি দাবি করেছিলেন, তিনি শুনেছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। এই ঘটনায় তীব্র ক্ষুব্ধ হয়ে ওঠে অন্তর্বর্তী সরকার ছাড়াও শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আওয়ামী লীগ ও শেখ হাসিনা বিরোধী বিভিন্ন সংগঠন, যেগুলো শেখ হাসিনা পতনের পর গড়ে উঠেছিল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মিথ্যাচার করেছিলেন বলে তখনকার অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল মন্তব্য করেছিলেন। কেন্দ্রীয় শহীদ মিনারে 2024 সালের 22 অক্টোবর রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত কর্মসূচি শুরুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওই দিন বঙ্গভবনের সামনে অবস্থান নেয় একদল বিক্ষোভকারী। ইনকিলাব মঞ্চ, রক্তিম জুলাই 24-26 জুলাই পরিষদ, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ সহ বিভিন্ন নামে আলাদা আলাদা বিক্ষোভ শুরু হয় বঙ্গভবনের সামনে। এক পর্যায়ে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে বঙ্গভবনের সামনে রাস্তা অবরোধের পর রাতে ব্যারিকেড ভেঙে ভেতরে প্রবেশ চেষ্টা করে এসব সংগঠনের কর্মীরা। পরে সেই রাতে পুলিশ ও সেনা সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তখনকার তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ওই দিন সচিবালয়ে সাংবাদিকদের বলেছিলেন যে রাষ্ট্রপতি ইস্যুতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সরকার রাষ্ট্রের স্থিতিশীলতা, নিরাপত্তা ও শৃঙ্খলাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। রাষ্ট্রপতি অবশ্য কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, রাত 12টার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তখনকার তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ফোন করল, এরকম একটা খবর পাওয়া গেছে, ওরা আমাদের লোক না, আমি এ বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছি, এগুলো সব আমরা ডিসপার্স করার চেষ্টা করছি। ওদিকে এই ঘটনার আগে কিংবা পরে অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে রাষ্ট্রপতি অপসারণের চেষ্টা হয়েছিল বলে জানিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। বিএনপির বিষয়ে কি বলেছেন রাষ্ট্রপতি? সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে তাকে অপসারণের চেষ্টা হয়েছিল জানিয়ে রাষ্ট্রপতি কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তখন বিএনপির উচ্চ পর্যায়ের সারিরি নেতা তাকে আশ্বস্ত করে বলেছিলেন, আপনার প্রতি আমাদের সমর্থন আছে, আমরা সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে চাই, কোনো অবৈধ উপায়ে রাষ্ট্রপতির অপসারণের পক্ষে আমরা নই।
রাষ্ট্রপতি জানান, তাকে অপসারণের ওই উদ্যোগটি এসেছিল গণ অভ্যুত্থানের কিছু নেতার চাপে। তখন দলগুলো ও অন্তর্বর্তী সরকার একটি সিদ্ধান্তে আসে যে দলগুলো চাইলেই কেবল তিনি অপসারিত হবেন। আমি বলবো যে বিএনপি ও তাদের জোট সঙ্গীরা একটা গ্রুপ হয়ে যায়, আর আরেকটা গ্রুপ হয়ে যায় তাদের আপনারা সবাই চেনেন। তবে তারা শেষ পর্যন্ত সফল হয়নি। উদ্যোগটা ব্যর্থ হল বিএনপি ও তাদের জোটের কারণে। একটা বৃহত্তর রাজনৈতিক দল যে স্থানটা নিয়েছে সেটাকে সরকার তখন সমর্থন করতে বাধ্য হল। সাক্ষাৎকারে বলেছেন রাষ্ট্রপতি। তিনি আরও বলেছেন, বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে তাকে তখন বলে আশ্বস্ত করা হয়েছিল যে তিনি যেন সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখেন এবং কোনো অবৈধ উপায়ে রাষ্ট্রপতির অপসারণের পক্ষে তারা নয়। এছাড়া ৩ বাহিনীর পক্ষ থেকে আমাকে সর্বোচ্চ সমর্থন দিয়েছে। তারা শুধু একটা কথাই বলেছে, মহামান্য আপনি হচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রধান, আপনার পরাজিত হওয়া মানে পুরো সশস্ত্র বাহিনীর পরাজিত হওয়া। এটা আমরা যে কোনো মূল্যে রোধ করব। শেষ পর্যন্ত তারা এটা করেছে। ওই সাক্ষাৎকারে বলেছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এই সময়টিকে কঠিন সময় আখ্যায়িত করে রাষ্ট্রপতি বলেছেন, ওই কঠিন সময়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব আমার পাশে ছিলেন এবং তারা তখনও সংবিধানের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখার বিষয়টি আমার কাছে স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন। বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে আমার মনের মধ্যে অনেক কৌতূহল জমা ছিল, কিন্তু আমি পর্যায়ক্রমে বুঝতে পারলাম তিনি খুবই আন্তরিকতাপূর্ণ মানুষ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।